নমস্কার, আপনারা দেখছেন মেমারি আপডেট নিউজ। সঙ্গে রয়েছে আমি দীনেশ। আর আজকের যে ইতিহাস সেটা হলো মেমারি সম্প্রীতি ঐক্যর মূল যে গড়ে ওঠার উদ্দেশ্য সেটা নিয়ে। অর্থাৎ সম্প্রীতি ঐক্য যে একটা এনজিও, শুধু একটা এনজিও নয়, একটা ভালোবাসার জায়গা, মানুষের বিশ্বাস। তো আমার সাথে রয়েছে শেখ আশরাফুল ইসলাম দা, মেমারি সম্প্রীতি ঐক্যর সভাপতি রয়েছে। যে কোনো পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে থাকতে হবে, এই চ্যালেঞ্জ নিয়েই পথ চলা। যে কোনো পরিস্থিতিতে পাশে থেকেছেন অসহায় মানুষদের, কখনো পিছু হাঁটেননি। এই পথ চলা কঠিন হলেও তারা করে দেখিয়েছে। দুস্থ মানুষদের কম্বল বিতরণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলের বই খাতা বিতরণ, বৃক্ষরোপণ, রক্তদান অথবা মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানো, এই সমস্ত কর্মকাণ্ডের মধ্য দিয়েই চলেছে তাদের জীবন। আর আজকে শোনাবো এই গল্প। এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা বাস্তবমুখী গল্প, মেমারি সম্প্রীতি ঐক্যের সংগ্রামের গল্প। যে এই যে সম্প্রীতি ঐক্য, এই যে গড়ে ওঠার মূল উদ্দেশ্যটা কি ছিল? মূল উদ্দেশ্য ছিল যে মানুষের বিভিন্ন রকম কান্না, তারপরে বিভিন্ন রকম সাহায্যের জন্য আমাদের কাছে আসতো। তা আমরা ভাবলাম যে একটা প্ল্যাটফর্ম করা দরকার, একটা এনজিও টাইপের করে মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়, সেটা নিয়ে আমরা শুরু করলাম। এই যে মেমারি যে সম্প্রীতি ঐক্য একটা সংগঠন, এত বড় একটা সংগঠন, তো এই সংগঠনটা তৈরি করতে কোথাও কি কোনো অসুবিধা হয়েছে? না, সেরকম কোনো অসুবিধা হয়নি। আমাদের সবাই হেল্প করেছে বিভিন্নভাবে, প্রশাসনিকভাবে, এমনি সবাই হেল্প করেছে আমাদের। সবাই বলে যে কাজটা যেটা করছো তোমরা খুব ভালো কাজ। তা আমরা এই কাজ যে করছি, আমাদের যারা সদস্য আছে, মেম্বার আছে, তারাও খুব খুশি যে এরকম মানুষের পাশে থাকতে পারছি। মানুষের হাসি যখন দেখতে পাই, আমরা একটা কাজ যখন তাদেরকে কিছু করে দিই, তাদের হাসিটা আমাদের কাছে খুব ভালো লাগে। এরকম ভাবে প্রশাসনের কাছ থেকে কতটা সাহায্য পান? প্রশাসনিকভাবে আমরা সব রকমই সাহায্য পাই। যেরকম আমরা কোনো প্রশাসনকে বলি যে এই ব্যাপারটা একটু দেখুন, তারা সমস্তভাবে আমাদেরকে হেল্প করে। এই যে একটা এনজিও, এনজিও চালাতে তো বেশ অনেকটা সময় লাগে, এমনকি অনেকটা চাপ সহ্য করতে হয়। তো সেইখানে দাঁড়িয়ে কি কোথাও কি কোনো অসুবিধা বা সমস্যার সম্মুখীন হতে হয়েছে? না, সেরকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়নি, আর আগামীতেও হতে হবে না। আমরা যেরকমভাবে কাজ করছি, মানুষ যেভাবে খুশি হচ্ছে, প্রশাসনিক লেভেলই বা যে লেভেলই হোক, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদেরকে হেল্প করে, বিভিন্নভাবে সহযোগিতা করে। এই যে মেমারি সম্প্রীতি ঐক্য, যেটা পথ চলা শুরু হয়েছিল, আমরা জানি 1.5 বছর হয়তো হতে চলেছে। তো পথ চলাটা কবে শুরু হয়েছিল এবং কিভাবে শুরু হয়েছিল যদি একটু বলেন। আমাদের পথ চলা শুরু হয়েছে 15ই আগস্ট 2024 সালে। আমাদের র্যালির মাধ্যমে আমরা এখানে জাতীয় পতাকা উত্তোলন করেছিলাম বামনপাড়া মোড়ে, এবং সেখান থেকে র্যালির মাধ্যমে আমাদের শুরু হয়েছে, এবং প্রচুর লোক একটা সমাগম হয়েছিল, আমাদের মেম্বাররাও ছিল। যে আমরা আশা করতে পারিনি যে এরকম মানুষ সাড়া দেবে, তা সেরকম মানুষ সাড়া দিয়েছিল। এবং মেমারির মধ্যে এরকম বড় র্যালি আমরা দেখিনি। তো এরকম র্যালি আমরা করতে পেরেছি, সেই জন্য আমাদের মেম্বাররাও খুব খুশি, আমরাও খুব খুশি। আরও আমাদের ওই পথ চলাটা যে প্রথম থেকেই এত সুন্দর হবে আমরা ভাবতেই পারি। মেমারি শহর জুড়ে র্যালি হওয়ার পরে আমরা মেমারি হসপিটালে গিয়ে সেখানে যারা রোগী ছিল, দুস্থ মানুষ ছিল, তাদেরকে ফল বিতরণ করার পরে আমরা মেমারি শহর জুড়ে র্যালি করে এবং স্টেশন, বাস স্ট্যান্ড, যেসব জায়গায় যে আমরা দেখি বিভিন্ন জায়গা থেকে ঘুরে তারা ভিক্ষা করে বা ঘুরে বেড়ায়, তারা থাকে, তাদেরকে আমরা কিছু খাওয়ার তাদেরকে দিয়ে আমরা এইভাবে শুরু করি। তো সাধারণ মানুষের কাছ থেকে কতটা সাহায্য পেয়েছেন? সাধারণ মানুষ সবসময় আমাদের সহযোগিতা করে, যখনই আমরা কোনো সহযোগিতার জন্য বলি বা রাস্তাঘাটে যখন দেখতে পায় আমাদেরকে, তখনও বলে সাধারণ মানুষরা বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন শহর থেকে, যে তোমরা যে কাজটা করছো খুব ভালো কাজ করছো, যে এইভাবে মানুষের পাশে যে দাঁড়াচ্ছ। আমাদের সদস্যরা কোনো টাইম নাই, যে টাইমই মানুষকে দেখতে পেলাম যে সহযোগিতার দরকার, সে রাত 12টা হোক বা 1টা হোক বা 2টো হোক, কোনো ব্যাপার নাই, দিন রাত আমরা কোনো মানামানি নাই, আমরা এইভাবেই কাজ করি। হ্যাঁ, আবার একটা জিনিস আমার নিজের চোখে দেখা, যেখানে আমি আশরাফুল দাকে একদিন ফোন করেছিলাম রাতের বেলা। একটা স্টেশনে একটা বৃদ্ধ বয়স্ক মানুষ, যার শরীরের অবস্থা খুব খারাপ ছিল,
এবং আশরাফুল দাকে আমি ফোন করেছিলাম, ফোন করার পরে তিনি কিন্তু কোনো সময় নেয়নি, সাথে সাথে কিন্তু চলে এসেছিল এবং তাকে হাসপাতালে ভর্তি করা থেকে শুরু করে একেবারে চিকিৎসা শুরু করা, জামা প্যান্ট দেয়া, এমনকি ফল বিতরণ, এগুলোও কিন্তু দেখেছি। তো এই জিনিসটাকে আপনি কি বলবেন? আপনি যখন ফোন করেছিলেন তখন আমরা সেই সময়ই আমাদের মেম্বারদেরকে বললাম, সঙ্গে সঙ্গে গেলাম এবং তিনাকে নিয়ে গিয়ে হসপিটালে অ্যাডমিট করার পরে তিনার ডাক্তারদের সাথে কথা বলে তিনার সব ব্যবস্থা করা, যে ওষুধের ব্যবস্থা বা ইসিজি করা বা আরও যেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয় সেগুলো আমাদের নিজে থেকে এসে করিয়ে দিয়েছিলাম এবং খাওয়া দাওয়ারও ব্যবস্থা আমরা করিয়ে দিচ্ছিলাম, বিভিন্নভাবে খাবার পৌঁছে দিচ্ছিলাম, আমরা দেখতেও যাচ্ছিলাম, এইভাবেই আমরা করে যাই। এই যে একটা অসহায় মানুষ, যে কোনো অসহায় মানুষ হতে পারে, তো তার কিন্তু নিজস্ব কোনো ডকুমেন্টস তার কাছে থাকে না, তো সেইখানে যখন একটা হাসপাতালে যখন ভর্তি করা হচ্ছে, তো সেইখানে কি কোথাও অসুবিধা হচ্ছে? না, সেখানে অসুবিধা সেরকম হয় না, কেননা আমরা একটা জায়গার মারফতে যাই, আমাদের একটা এনজিও আছে, সেই হিসেবে আমরা তখন তো যাই, আমাদের এমনি ডাক্তারবাবুরা যিনারা আছেন তেনাদের সাথেও আমাদের ভালো সম্পর্ক, হসপিটালে বিএমএইচ স্যারও আছেন বা যারাই আছেন হসপিটালে, যারা প্রশাসনিক আছে তাদের সাথে আমাদের ভালো একটা ইয়ে হয়ে গেছে, আমাদের বন্ধুত্বপূর্ণ হয়ে গেছে বা ভালোবাসা একটা এমন জায়গায় পৌঁছে গেছে, তা তিনারা জানে যে এই অসহায়ভাবে এসছে, তা সেইভাবে আমরা অ্যাডমিট নিয়ে নিই। হ্যাঁ, যখন আপনারা পথ চলাটা প্রথম শুরু করেছিলেন, তো তখন তো অত পুলিশ প্রশাসন, হাসপাতালের ডাক্তার অত চেনা পরিচিত ছিল না, তখন কি কোথাও এই এই জায়গাটা দাঁড়িয়ে কি কোনো অসুবিধা হয়েছিল? না, সেরকম অসুবিধা আমাদের হয়নি, সেরকম প্রবলেম আমাদের হয়নি। আশরাফুল দা, আমরা একটা জিনিস দেখেছিলাম, যেটা আপনারা মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়ে একজন হিন্দু সম্প্রদায়ের মানুষকে তার যে হিন্দু রীতিনীতি মেনে তার যে শেষ যে কাজ, অন্তিম যে কাজ, তো সেটা সম্পূর্ণ করেছিলেন, এই গল্পটা যদি একটু বলেন। দেখেন, আমাদের এটা এনজিওটা মেমারি সম্প্রীতি ঐক্য আমরা নাম দিয়েছি, সম্প্রীতি ঐক্য, মানে হিন্দু মুসলিম এর মধ্যে কোনো কিছু নাই, ধর্ম বর্ণ নির্বিশেষে এটা আমাদের করা হয়েছে। সেই হিসেবে আমরা ওই কথাটা যেটা বলছেন সেটা মশাক গ্রামের স্টেশনের ঘটনা। তা আমায় ওখান থেকে ফোন করেছিলেন একটা সাংবাদিক, যে এরকম এখানে একটা বৃদ্ধা মহিলা পড়ে আছে, তা ওনার অবস্থা বহুতই খারাপ, যদি আপনারা এটা একটু হেল্প করতে পারেন তাহলে ভালো হয়। তা আমি সঙ্গে সঙ্গে বললাম যে অবশ্যই আমরা হেল্প করব, আমরা যাচ্ছি। আমরা সমস্ত মেম্বারদেরকে ফোন করে আমরা একটা গাড়ি নিয়ে রওনা হয়েছিলাম ওইখানে। ওখানে রওনা হওয়ার পরে আমরা গেলাম, খুঁজতে খুঁজতে সেই জায়গাটা পেলাম, তা খুঁজে পাওয়াই যাচ্ছিল না। তা আমরা যখন দেখলাম ওনাকে, দেখে আমরা হতবাক হয়ে গেলাম যে একটা মানে এমন জায়গায় পড়ে আছে একটা কোণে, যে কেউ দেখতেই পাচ্ছে না সেই জায়গাটা, মানে হাড় ছাড়া মাংস নেই, এরকম অবস্থা ওনার। আর ওখান থেকে এমন সব ছড়িয়ে আছে, মানে নোংরা এইসব পড়ে আছে, তা ওখান দিয়ে দুর্গন্ধও বেরোচ্ছিল। তা আমরা যখন ওনাকে আনতে গেলাম তখন দেখলাম যে এইভাবে নিয়ে যাওয়া সম্ভব নয়, এটা অ্যাম্বুলেন্সের মারফতে নিয়ে যেতে হবে। তা আমরা অ্যাম্বুলেন্সের সাথে কথা বললাম, আমাদের এক মেম্বারের অ্যাম্বুলেন্সও আছে, তা তেনাকে ফোন করার পর তিনি গেলেন এবং আমরা মেডিকেলের যে নিয়ম কানুন আছে সেই অনুযায়ী আমরা স্যানিটাইজার, তারপরে মাস্ক যেসব নেওয়ার সেগুলো আমরা নিয়ে, এবং তিনার বস্ত্র যেগুলো ছিল খুবই নোংরা সেগুলো আমরা দোকান থেকে কিনে এনে ওনাকে পরিধান করে পরিয়ে দিয়ে আমরা ওটাকে স্ট্রেচারের মারফতে আমরা অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে আসি। অ্যাম্বুলেন্স করে নিয়ে এসে আমরা মেমারি হসপিটালে অ্যাডমিট করি। তা অ্যাডমিট করার পরে ওনার যে একদম কথা ওনার কিছু বেরোচ্ছিল না, কিছু বলতেও পারছিল না। তা ওনার যখন চ্যানেলের যে শিরাগুলো সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেক টাইম নিয়ে তারপর ওটা পাওয়া গিয়ে স্যালাইন চালু হয় এবং তিনার চিকিৎসাও ওখানে চলছিল হসপিটালে। আমরা দুবেলা যাতায়াতও করছিলাম, খাবার দিয়ে আসছিলাম বা ওষুধপত্র, তারপরে যেগুলো পরীক্ষা নিরীক্ষা আছে সেগুলো সব আমরা করিয়েছিলাম।
3 দিন চিকিৎসাও চলছিল। তারপর হঠাৎ করে আমাদের মেমারি আমাদের হসপিটাল থেকে ফোন করে যে এরকম উনি মারা গেছে। তা আমরা শুনে খুবই দুঃখ হলো বা কষ্ট হলো আমাদের সবারই। আমরা সবাই মিলে গেলাম হসপিটালে। তা উনি যখন চিকিৎসা চলছিল, যখন উন্নতি হয়েছিল, তখন উনি একটা নাম বলেছিল, গ্রামের নাম, যে পাঁচরা এরকম একটা নাম। আর উনার দাদার নাম কি ফকির না কি একটা নাম বলেছিল। তা আমরা সেটা নিয়ে থানার মারফতে স্যারদেরকে বলি, প্রশাসনিক লেভেলে। তা ওনারাও চেষ্টা করেছিল, আমরাও চেষ্টা করেছিলাম। আমরা সেই গ্রামে গিয়ে বহুত খোঁজাখুঁজি করেছি, 2-3 ঘন্টা ধরে খোঁজাখুঁজি করার পরে ওনার ফ্যামিলির কাছেও গিয়েছিলাম। কিন্তু ওনার ফ্যামিলিরাও অতটা করতে চাইছিল না, স্বীকার করতে চাইছিল না। যখন আমরা বললাম যে আমাদের এনজিওর মারফতে আপনাদের যেটা দাহ করার জন্য যা যা করণীয় আমরা সবটাই করব, যেটা প্রয়োজনীয় দাহ করার জন্য যেটা দরকার সব আমরা করব, আপনারা খালি চলুন, আপনারা নিয়ে আসবেন খালি। আমরা সমস্ত এইখান থেকে নিয়ে যাওয়ার, হসপিটাল থেকে নিয়ে যাওয়ার, তারপরে দাফন করার, আপনার যে অন্তিম কাজ যেরকম করার সেগুলো সব করিয়ে তা আমরা বাড়ি ফিরেছি। নিজেরা দায়িত্ব নিয়ে থেকে যে দাহ করার কাজটা করছেন, তো এইখানে কি কোথাও কোনো অসুবিধা হয়নি? না, কোনো রকম অসুবিধা হয়নি। ওনাদের গ্রামের লোকরা তারপরে এসছিলেন, ওনারা শ্মশানের ওখানে। তা আমাদেরকে বললেন যে আপনারা যে এই কাজটা করেছেন এটা আমাদের খুবই ভালো লাগলো। বা ওনার যে শেষ ইচ্ছাটা ছিল যে উনি যে গ্রামে ফিরতে পেরেছে, বা এই গ্রামের এই অন্তিম হচ্ছে, তা ওনারা সব খুশি যে এখানে আসতে পেরেছে বা আমরা দেখতে পেলাম লাস্টে। তা এটা খুবই নাম করেছে আমাদের। তা আমাদের এরকম ভাবেই কাজ করি আমরা। অর্থাৎ সেই নজরুলের সেই কবিতার মতন। হুম। আচ্ছা, তো মেমারি সম্প্রীতি ঐক্য, তো আগামী দিনে কি করার পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আরো যাতে আমরা ভালো কাজ করতে পারি, আরো যাতে মানুষের পাশে থাকতে পারি, এটা আমরা চেষ্টা করছি আরো যাতে করতে পারি। কিন্তু আর্থিক দিক দিয়ে পিছিয়ে যাচ্ছি আমরা। মানুষ যতটা সাহায্য করে, আমরা যতটা আমাদের মেম্বাররা যতটা পারে ততটা দিয়ে আমরা চালাই যতটুকু পারি। তা এইটার জন্য আমরা পিছিয়ে আছি। এটা যদি আরো মানুষ যদি ভালোবাসা দেয় বা মানুষ যদি সহযোগিতা করে, পাশে থাকে, তাহলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। মানুষ সহযোগিতা করলেই সম্ভব, না হলে তো একার দ্বারাই সম্ভব নয় কিছু করা। আগামী দিনে কি চিন্তা ভাবনা রয়েছে, যে কি কাজ আগামী দিনে করলে ভালো হয়? আগামী দিনে মানে আমাদের যে প্রথম বাচ্চাদের নিয়ে একটা চিন্তা ভাবনা, যে বাচ্চারা কিভাবে স্কুলে যায়, পড়াশোনা করে, বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ। তাদের পাশেও আমরা বিভিন্নভাবে থাকছি, তাদেরকে খাতা পেন এইসব আমরা দিয়ে সাহায্য করি, ব্যাগ। তারপরে তারা যাতে স্কুলে পড়তে পারে বা কারো কোনো অসুবিধা হচ্ছে বই কিনে দেওয়ার, সেটাও আমরা করি। এইভাবে এগিয়ে যাচ্ছে বাচ্চাদের নিয়ে। তারপরে আমরা আরেকটা বড় যেটা খুবই মানুষের দরকার, রক্তদান শিবির করা। তা রক্তদান শিবিরও আমাদের এই 1.5 বছরে প্রায় 4 থেকে 5টা আমরা রক্তদান শিবির করেছি, এবং বহুত মানুষ আমাদের রক্তদান শিবিরের দিকে এসে ইচ্ছায় আমাদেরকে না ফোন করলেও আমাদের কাছে চলে আসে যে আমরা দেবো মেমারি সম্প্রীতি ঐক্যকে আমরা রক্তদান করব। আরেকটা জিনিস আমরা যেটা দেখেছিলাম, যে মেমারি সম্প্রীতি ঐক্য, যেটা মেমারি নাম রয়েছে, কিন্তু মেমারির বাইরে, শুধু মেমারির বাইরেই নয়, জেলা ছাড়িয়ে জেলার বাইরে গিয়েও মানুষকে খুঁজে খুঁজে তাদেরকে কম্বল বিতরণ করা হচ্ছে। এই জিনিসটা কেন? আমরা কোনো কাজে যখন যাই বা ঘুরতেও যাই, তখন এটা আমাদের মাথায় থাকে যে মানুষের পাশে আমরা থাকবো, গরিব মানুষের পাশে, অসহায় মানুষের পাশে থাকবো। সেই জন্য আমাদের গাড়িতে সবসময় কম্বলও রাখা থাকে, তারপরে কাপড়ও রাখা থাকে। দেখা গেল যেতে যেতে যে এই মানুষটা ঘোরাফেরা করছে, কিছু খায়নি, তাকে সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে, সেটা কোন জেলা কোন রাজ্য ওটা আমরা দেখি না, যে খেতে পায়নি তাকে কিছু দোকান থেকে নিয়ে এসে খাইয়ে দেওয়া বা জামা কাপড় দেওয়া বা কম্বল দেওয়া, এটা আমরা প্রায় জায়গায় করেছি। আমরা শুধু মেমারি নাই,
মেমারির জন্য তো আমরা এনজিও করিনি, আমরা সমস্ত জায়গাটাই নিয়ে করছি। যেরকম মেমারি 1, মেমারি 2, মেমারি শহর আছে আশেপাশে, সব জায়গায় আমরা কাজ করি। বর্ধমান স্টেশনেও আমরা কম্বল দিয়েছি। তারপরে আমাদের পশ্চিম বর্ধমান বলুন, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, মালদা, এগুলোতেও আমরা কাজ করেছি। অর্থাৎ মানুষ মানুষের জন্য, এই কথাটা কিন্তু মাথায় রেখে কিন্তু তারা কিন্তু কাজ করে চলেছেন একের পর এক। শুধুমাত্র কিন্তু মেমারিতেই নয়, দুর্গাপুরেও দেখেছি, এমনকি হুগলি জেলার অনেক কটা স্টেশনেও আমরা দেখেছি একের পর এক কম্বল বিতরণ থেকে শুরু করে যে বৃক্ষরোপণ কিংবা রক্তদান কিংবা অসহায় মানুষের পাশে থাকা, যে কোনো পরিস্থিতিতে হোক তারা কিন্তু পাশে থেকেছেন। আশরাফুল দা, সর্বশেষে মানুষের উদ্দেশ্যে কি বলবেন? জাতি ধর্ম নির্বিশেষে হিংসা নয়, অবহেলা নয়, যতটা সমর্থ মানুষের পাশে দাঁড়ান। মেমারি সম্প্রীতি ঐক্য সর্বদা মানুষের সাথে আছে এবং পাশে থাকবে।